প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ অতিথি কে আছেন আমার সঙ্গে তার সঙ্গে পরিচয় করাবো। তার আগে একটু বলতে চাই, বাংলাদেশের 90-এর দশকে যে ব্যান্ডগুলো আসলে সাড়া জাগিয়েছিল এবং তরুণদের হৃদয়ে যে গানগুলো অন্যরকম স্পন্দন তৈরি করেছিল এবং যে গানগুলো শুনে অসংখ্য তরুণ শিল্পীরা ব্যান্ড দল তৈরি করেছিল এবং সে এক মহাযজ্ঞ বলা যায়। যে ব্যান্ড দলগুলোর কথা বলছিলাম তার মধ্যে অন্যতম ডিফারেন্ট টাচ, এবং আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভোকাল মেজবা রহমান। ভাইয়া স্বাগত, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? ভীষণ ভালো আছি ভাইয়া, এবং আপনাকে যেহেতু পেয়েছি অতিথির আসনে সেটা আমার জন্য নিঃসন্দেহে সৌভাগ্যের। আমি বারবার যখন আপনার সঙ্গে বসে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, মাই প্লেজার। ভাইয়া যেটা বলছিলাম 90-এর দশক, কিন্তু ডিফারেন্ট টাচ তো শুরু হয়েছিল 1985 সালে আমি যতটুকু। না, 1985 না, আমার শুরুও হয়নি। আমি নিজেও 1985 শুরু করিনি। আমি শুরু করেছি একটু পরে, মানে আমার গানের শুরুটা বলা যায় 86-7 আর কি আমি শুরু করেছি আর কি। না, আমি ডিফারেন্ট টাচ ব্যান্ডটার কথা বলছিলাম। ব্যান্ড তো ফর্ম হয়েছে। না না, ব্যান্ড তার আগে, মানে ডিফারেন্ট টাচ ব্যান্ড করার আগে আমি অন্য একটা ব্যান্ড করতাম, সেটার সাথে আমি ছিলাম। তো ওটা ওই 87-টার দিকে আর কি। ওর নাম ছিল রিপল ট্র্যাক, একটা ব্যান্ড ছিল। এবং আমি ব্যান্ডের সাথে সরাসরি সেইভাবে ইনভলভ হওয়ার কখনো ইচ্ছা ছিল না আমার। এবং আমি ব্যান্ডের সাথে যাই আসলে কয়েকজনের, মানে খুব কি বলে ইনফ্লুয়েন্সে যাই আর কি। মানে এতটাই, মানে এক ভদ্রলোক, উনি এখন নেই আর কি, প্রয়াত হয়েছেন, বাচ্চু মল্লিক। মানে রিপল ট্র্যাকের উনি একজন ফাউন্ডার মেম্বার ছিলেন আর কি, অর্গানাইজার ছিলেন মেইনলি। উনি আসলে কোনো কিছু বাজাতেন না বা গান করতেন না, একটু সিনিয়র মোস্ট ছিলেন উনি। আমাদেরকে মোটামুটি একটা আমব্রেলার নিচে রাখার চেষ্টা করতেন। তো ওই ভদ্রলোক আমাকে সবসময় এসে, মানে কি বলবো, আমি ওই সময় বলতাম ডিস্টার্ব করতো আর কি। সবসময় এসে বসে থাকতো, তুমি একটু আসো আমাদের এখানে। তা আঙ্কেল বলতাম ওনাকে যে আঙ্কেল, না আমি ওই ব্যান্ডের সাথে হবো না, আমি যদি করি কিছু সলো গান করবো টরবো, ব্যান্ডের সাথে আমার যাওয়ার ইচ্ছা নেই। বিভিন্ন মন মানসিকতা সবাই একসাথে এই করা আগে থেকে আমার অতটা ইচ্ছা ছিল না। তো উনি প্রায় এসে আমার ওখানে বসে থাকতেন যে চলো একদিন এমনি আসো, তুমি আমাদের ব্যান্ডে না ঢুকো, অন্তত আমাদের ওখানে আমরা কি করছি একটু দেখো। তো একদিন বললাম ঠিক আছে, একদিন যাবো আপনাদের ওখানে। আসলে কি ওনারও বিষয়টা না, বিষয়টা ওইখানকার যে মেইন যে গিটারিস্ট ছিল, গিটারিস্ট আর কি, লিড গিটারিস্ট, উনি ছিলেন পান্না ভাই নাম। ওই পান্না ভাই খুবই সুন্দর বাজাতেন গিটার। তো ওই পান্না ভাই বলেছে যদি উনি যখন ব্যান্ড শুরু করলো, ওনাকেও ঠিক একইভাবে আনা হয়েছে, মানে ওনার পিছে পিছে ঘুরে ঘুরে ওই ব্যান্ডে ঢোকানো হয়েছে আর কি। উনি পরে বললো যে না, আমার তো ভালো লাগছে না, একজন সিঙ্গার দরকার, যদি ভালো সিঙ্গার না হয় আমি কিন্তু থাকবো না ব্যান্ডে, এইটা বলে দিয়েছে। বলে আমরা এখন কী করতে পারি? বলে একটা ছেলে আছে, ওই দেখেন ওই ছেলেটাকে আনতে পারেন কিনা, মানে আমার কথা নাকি বলেছে আর কি। এখন সে আর কি ওই ওনাকে রাখার জন্য আমাকে পেছনে সবসময় ই করতো আর কি। তারপর আমি একদিন বললাম ঠিক আছে যাব। তারপর আমি ওনাদের ওখানে গেলাম একদিন, এবং ওই পান্না ভাইয়ের যে গিটার বাজানো, যে এটা আমি মুগ্ধ হয়ে যাই, সত্যি কথা। মানে এতটা ইমপ্রেস হই, মানে আমি তখন উনি বললো যে ঠিক আছে আজকে তুমি আসছো যখন একটু গান করো আমাদের সাথে। তো সব সাউন্ডের সাথে মিলে আমরা একটা গান করলাম। তো আমার খুব ভালো লাগলো, কারণ আমি তো একা একা গিটার বাজায় গান করতাম, আর ওই সময় সব কিবোর্ড আছে, ড্রামস আছে, তারপরে লিড গিটার আছে, বেস গিটার আছে। তখন আমার নিজেরই ভালো লাগলো, মানে গান গাইতে ইচ্ছা করলো। তখন বলে দিলাম যে আজকে আপনাদের সাথে আমি আজকে থেকে আছি আর কি। আচ্ছা, বাহ, নাইস। সেই থেকে শুরু। ডিফারেন্ট টাচ এই ব্যান্ডের নামটা তো আপনারই দেয়া, মানে পরবর্তী যখন ফর্ম করলো, এটা থেকে বের হয়ে ডিফারেন্ট টাচ তৈরি করা, এটা আসলে কোন বিষয়গুলো অনুপ্রাণিত করছিল নতুন একটা ব্যান্ড করার ক্ষেত্রে? ওই যে ওইখানে যারা ছিলেন সব, মানে কি বলবো, মানে যারা ব্যান্ড মেম্বার, আমি ছিলাম মানে জুনিয়র মোস্ট আর কি, মানে সবাই সিনিয়র। তো ওনাদের মধ্যে একটা ছিল, একটা বাধ্যবাধকতার মধ্যে আমার একটু থাকতে হতো আর কি, মানে ওনাদের ইসের মধ্যেই থাকতে হতো, মানে আমি ফ্রিডমটা পাচ্ছিলাম না। আচ্ছা। এবং একদিন একটা শো করতে গেলাম আমরা ওই খুলনাতে, আমার মনে আছে, খুলনা আমাদের ওখানে আজম খান কমার্স কলেজ। তো ওখানে একটা শো করতে গেলাম আমরা, এবং শোটা সত্যি কথা
সাকসেসফুল, আমাদের যত শো করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট শো ছিল ওইটা। তা আমরা করতাম কি, আবার মানে প্রোগ্রামের শেষে আমরা ওই রেমুনারেশন পেতাম, তো খুব বেশি পেতাম না। হ্যাঁ, আমরা একসাথে একটা চাইনিজে বসতাম, খাওয়া দাওয়া করতাম, এবং আমাদের কি ভুল, কোথায় কি আরও কিছু করা দরকার, এইসব নিয়ে আমাদের একটা নিজেদের মধ্যে একটা আত্মবিশ্লেষণ যেটা করা দরকার সেটা হতো আর কি। তা আমরাও যথারীতি মানে প্রোগ্রামের পরের দিন আমাদের সেই পার্টি ছিল, চলে গেলাম, সবাই দেখলাম মুড অফ। এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম, আমি খুব ফুরফুরে মেজাজে আছি যে খুব সুন্দর একটা শো করেছি, আজকে একটা ভাব থাকবে অন্যরকম, মানে ওখানকার পরিস্থিতি। দেখলাম সবাই চুপচাপ। হঠাৎ করে মানে যখন কথাবার্তা শুরু হলো, তখন যে ড্রামার ছিল সেই ভদ্রলোক আমাকে, সেও আমার সিনিয়র, ভালোই সিনিয়র আমার, সে বললো, দেখো মেজবা, তুমি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করেছো। আমি বিশাল বড় কথা, ব্যাপার সেটা কি হলো? আমি তো প্রথমে একটু হয়ে গেলাম আর কি। কি হয়েছে? আমরা ওই প্রোগ্রামে একটা লিস্ট করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, আমাদের গানগুলো সিরিয়ালি গাইতে হবে, এরকম কথা ছিল। তুমি সেটা করো নাই। আমাদের তুমি 1-1টা গাইছো, 3-3টা গাইছো, 5-5টা 10-এ এরকম গাইছো আর কি। আমি বললাম যে আমি এটা করেছি কেন, আমি দর্শকের বা শ্রোতাদের আমি টেস্ট বুঝে আমি ওটা করেছি, যে একই সাথে এটা করলে একটা মনোটোনাস ভাব আসতে পারে, একটা একঘেয়েমিতে আসতে পারে, সব গান আমি একটা ফার্স্ট একটা সফট এইভাবে করে করে আমি। এবং আমাদের এটা কি স্বীকার করেন কিনা যে আমাদের সবচেয়ে বেস্ট শো ছিল, যত শো করেছি আমরা প্রিভিয়াস, বলে হ্যাঁ শো ভালো হয়েছে, কিন্তু তুমি এরপর থেকে এই জিনিসটা করবে না, এই জিনিসটা করলে আমরা কিন্তু ব্যান্ডে থাকবো না। আমি ভয়াবহ কথা। আমি, ওরা তখন মুড অফ ছিল, এরপর আমি মুড অফ হয়ে গেলাম আর কি। আমি তখন চুপচাপ হয়ে কি খাবো, খাওয়া দাওয়ার এত ইচ্ছে নেই, সব স্যুপ টুপ এসছে, এটা সেটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আমি চুপচাপ বসে একটু করলাম। তখন আমি ওনাকে বললাম, দেখেন কথাটা আমার কাছে আসলে ভালো লাগেনি, আর সবচেয়ে বড় কথা হলো এখানে আপনারা আছেন, আমরা 5-6 জন আছি এখানে, বা 6-7 জন, তো আপনারা চলে যাবেন কেন? যদি ঝামেলা হয় তাহলে আমি একা চলে গেলেই তো আপনাদের সমাধান হয়ে যায় বিষয়টা। আমি বলে ফেললাম আর কি, না ওগুলো কথা না, তুমি নেক্সট টাইম কিন্তু এই জিনিসটা করবা না, তুমি এইটা হলো কথা। আসলে আমাকে একটু করা আর কি, মানে একটু চাপে রাখা বা ডমিনেট করা। আমি তো মোস্ট জুনিয়র। হ্যাঁ, তখন ওইটাই জানতে চাচ্ছিলাম, বয়স কত ছিল আপনার সেই সময়টাতে? আমি ওই সময় আমি ইন্টারমিডিয়েট পাস করে জাস্ট অনার্সে ভর্তি হয়েছি। অনেক ছোট, তারা সবাই বেশ অনেক মানে বয়সের গ্যাপ ছিল বোধহয় বাকি। হ্যাঁ, বয়স গ্যাপ ছিল, ওনারা সবাই সিনিয়র ছিল না। আমি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি বা দেইনি এরকম আর কি হবে, যাক ওনারা আমার বেশ সিনিয়র, মানে 5-6 বছরের গ্যাপ সবার সাথে, 6 বছর 7 বছর এরকম। তারপরে এরপরে কি হলো, আমি ওইখান থেকে চলে আসার পরে আমি কিন্তু আর যাই নাই ব্যান্ডে। ওই দিনই শেষ ছিল। আমি নিচে দেখছি, মানে আমাদের দোতলায় বাসা ছিল, যদি কেউ আমাকে খুঁজতে আসতো, মানে ওরা বাইক চালিয়ে আসতো, হর্ন দিত অথবা কাউকে পাঠাতো, তা বলে দেওয়া হতো যে নাই, আমি নাই। আমার বাসায় যে আসতো আমি বলতাম যে নাই। আমি দেখতাম যে উপর থেকে দেখতাম যে কেউ আসছে নিচে, মানে আমাদের রাস্তায় দেখা যেত বাসার সামনে থেকে, ওরা প্রায় এসে ঘুরে যেত, শুধু বলতো, আমি বললাম নাই। আসলে আমি তখন প্ল্যান করলাম যে আমি নিজে একটা, সত্যি কথা আমার একা আমি আরও নিজেদের মন মানসিকতাকে ছেলেপেলে নিয়ে আমি এটা করবো, এরকম একটা আমার প্ল্যান হলো আর কি। এর ভিতরে একটা ঘটনা হয়ে গেল, একটা খুবই মানে বেশ সময় তো লাগে, সব কিছুর একটা ভাঙা গড়ার একটা, হ্যাঁ গুছিয়ে উঠতে সময় লাগে। হঠাৎ করে শুনলাম কি, এর ভিতরে আমার নিজের লেখা সুর কিছু গান ছিল, মৌলিক গান ছিল, যখন আমাকে ওরা না পায় তখন ওদের অন্য একটা ছেলেকে ওরা সিঙ্গার হিসাবে করে ওরা ঢাকায় এসছে রেকর্ডিং করতে, এবং আমার অনেকগুলো গান তারা রেকর্ড করছে, এটা আমার কানে আসলো আর কি। তার মধ্যে কোন কোন গান ছিল? তার মধ্যে ছিল হাল জামানার রাজনীতি একটা গান ছিল, তারপরে ওই গানটাও আমাদের পপুলার হয়েছিল, তারপর একা কি আজ আমাদের বসে আছি, ওই গানটাও পপুলার হয়েছিল আমাদের, তারপরে এরকম 3-4টা গান ছিল আর কি। কিছু গান পরে আমরা করি নাই, ওরা করেছে। ওই ভালোবাসার তানপুরা ছিল, খুব পপুলার গান ছিল। তেমন বেশ কয়েকটা গান ছিল যেগুলো আমাদের ভালোবাসার তানপুরের অবশ্য আমার লেখা ছিল না, মানে আমার লেখা যেগুলো ছিল ওগুলো আর কি ওরা করে ফেলেছে আর কি।
তারপরে আমি কি করলাম, আর দেরি না করে আমি এই আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, তাকে সাথে নিয়ে 2-4 জন মিলে 2-3 জন মিলে আমিও চলে আসি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমরা একটা সাপোর্ট নেই, সত্যি কথা আমি তাদের কথা আমি এখনও কৃতজ্ঞতা ভরে স্বীকার করি। উইনিং একটা ব্যান্ড ছিল ওই সময়, ওদের একটা সাপোর্ট নেই। ওদের সাথে আমাদের একটা ব্যান্ডের ছেলে, ওদের সাথে খুব ক্লোজ রিলেশন ছিল। তাদের সাপোর্টটা নিয়ে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আমি এই মানে রেকর্ড করে ফেলি, করে ওদের আগে আমি অ্যালবামটা রিলিজ করে ফেলি আর কি, এই ব্যাপার। এবং আমাদের হয়তো ওইটা কি ডিফারেন্ট টাচ নামে তো যায়নি এটা? না, ওই আমার ডিফারেন্ট টাচ নামেই গেছে তখন। তখন ওই গানগুলো যখন করে ফেলি, করার পরে 2-1জনকে তো শোনাই, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা ভালো লিসেনার, তাদেরকে শোনাই। ওরা বললো গানগুলো তো খুব ডিফারেন্ট হয়েছে, গানগুলো খুব ডিফারেন্ট হয়েছে, এগুলো বলতো। তখন আমার মাথার মধ্যে আসলো যে তাহলে আমি ব্যান্ডের নাম দিব, যে গানগুলো যেহেতু একটু ডিফারেন্ট হয়েছে, তা আমরা হয়তো কিছু ডিফারেন্ট কিছু দিচ্ছি দর্শকদের বা শ্রোতাদের। তো ওইখান থেকে আমি ভিন্ন স্পর্শ বা ডিফারেন্ট টাচ এই নামটা সিলেক্ট করে, হ্যাঁ, আমি তখন সবাইকে বলি যে আমি ব্যান্ডের এই নামটা দিতে চাই। সবাই খুব সাদরে, সবাই খুব পছন্দ হয় যে না, এটা সুন্দর, একটু নামটাও ডিফারেন্ট হয়েছে, এরকম আর কি। হৃদয়ে গেঁথে আছে সঙ্গীত প্রেমী যারা আছে বা ব্যান্ডের গান যারা শুনতে ভালোবাসে। মেজবা ভাই, প্রথম গানের কথা যদি বলি, প্রথম রেকর্ডিং বা প্রথম রিলিজ হওয়া মৌলিক গান কোনটা ছিল আপনার? প্রথম মৌলিক গান ছিল আমাদের এই যে এগুলি প্রথম ফার্স্ট যে গানগুলো ছিল, তার মধ্যে ওই যে ব্যান্ডটা ছিল, ওই প্রথম যে অ্যালবামটা, তার মধ্যে এই যে একাকী আজ মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, ভালোবাসার তানপুরা, দৃষ্টি প্রদীপ জেলে, তারপরে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, প্রথম অ্যালবামের প্রথমে এইটাই আমাদের ফার্স্ট। আপনাদের ব্যান্ড দেখে অনেক তরুণরা আসলে নতুন নতুন ভাবে ব্যান্ড তৈরি করার যে উদ্যোগ বা অনেক তৈরি হয়েছে ব্যান্ড সেই সময়, এবং সেগুলো এখন অনেক জনপ্রিয়। আপনাদের সামনে আইডল হিসেবে যদি বলি, কারা ছিলেন তখন? ছিল সত্যি কথা, আমরাও ইনফ্লুয়েন্সড হয়েছি বা প্রভাবিত হয়েছি, যেটা সেই ব্যান্ডটা ছিল সোলস ব্যান্ড ছিল। ওদের আমরা অনেক আগের আমাদের ব্যান্ড ছিল। তো আমরা যখন সে সময় স্কুলে পড়ি, স্কুল গোয়িং, তখন ওই যে আনন্দ মেলা বিটিভিতে হতো যখন, তখন ফার্স্ট এই যে আমার গানগুলোর কথা এখনও মনে পড়ে, আমার খুব স্পর্শ করে আমার গানগুলো। সেই গানগুলো আমি এখনও আমার যদি 10টা গানের লিস্ট করিস তার মধ্যে রাখি আর কি। তো ওই তখন সোলসের তপনদা ছিল, তপন চৌধুরী আর কি। এবং ওই গানের মধ্যে একটা ছিল নদী এসে পথ ভুলে, তারপর আটা হলো ভুলে গেছো তুমি ফিরে তো আর আসবে না। এই দুটো গান আমার সবসময় অল টাইম ফেভারিট আর কি। এখনো আমি যদি সুযোগ পাই গুনগুনে এই দুটো গান আমি মাঝে মধ্যে করি আর কি। তো উনি সোলসটা ছিল আমাদের আইডল সেই সময় ছিল। মেজবা ভাই, গান তো শুনতেই হবে, আরো গল্প করব, একটা গান হয়ে যাক, একটা লাইন। হ্যাঁ, এবং প্রথম অ্যালবাম থেকেই আসলে শুনতেছি, এবং এই অ্যালবামের সবগুলো গান আমারও ভীষণ পছন্দ। দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন সবারই নিশ্চয়ই অসম্ভব প্রিয় গানগুলো। মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, মন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না।
থ্যাংক ইউ। চমৎকার, আমার ভীষণ ভীষণ প্রিয় মেজবা ভাই। এবং থ্যাংক ইউ। যখন আপনার কণ্ঠে এর আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছে এই একই অনুষ্ঠানে, গানগুলো শুনছিলাম, ভীষণ ভালো লাগে সামনে থেকে শুনতে। মেজবা ভাই, যে গল্পে আমরা ছিলাম সেই ডিফারেন্ট টাচের প্রথম যে অ্যালবাম, সেখানে যে 12টি গান অসম্ভব জনপ্রিয় হয়ে উঠলো, একটু একটা গানের গল্প, যেমন শ্রাবণের মেঘগুলো, এই গানটা যদি, এই গানের কথা যদি জানতে চাই, লেখা এবং সুর করা, রেকর্ডিং, এই লেখা এবং সুর ছিল আশরাফ বাবু, এবং ও সরাসরি আমাদের ব্যান্ডে ছিল না। সৃষ্টির তো একটা গল্প থাকে পেছনে, সেটাই জানতে চাচ্ছি। এখন এইটার সৃষ্টির গল্পটা ও ভালো বেশি বলতে পারবে, কিন্তু গানটা যখন ও আমাদেরকে দেয় তখন আমরা অতটা হয়তো আশা করিনি যে একটা ভালো গান হিসেবে আমরা ওটাকে সিলেক্ট করেছি, যেটা সত্যি কথা। কিন্তু পরবর্তীতে এই গানটা তো একটা আমাদের একটা সিগনেচার হয়ে গেছে আর কি। এই গানটা আমাদের জন্য একটা মানে মাইলস্টোন বলা যায় এই গানটা একদম। কিন্তু তখন হয়তো এটা অতটাই করেনি। যেমন দৃষ্টি প্রদীপ জেলে এবং এই আপনার শ্রাবণের মেঘ, এই দুটো গানই ওর লেখা এবং ওর সুর। কিন্তু ও সবচেয়ে অবাক ব্যাপার, ও কিন্তু বেসিক্যালি ও কিন্তু মানে ওর মানে কোনো নেই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই মানে সঙ্গীতের বিষয়ে। কিন্তু সত্যি কথা, কোনো কিছু সে কিছু বাজাতে পারে না, কিছুই করতে পারে না, কিন্তু সে সুর করেছে এবং করেছে। এটা আসলে কিন্তু মানে বিষয়টা খুবই মানে অভাবনীয় এবং মানে অবাক করা ব্যাপার বিষয়টা। এবং সে ওই টেবিল বাজিয়ে ওই গুনগুন করে এইভাবে সুর করে এই করে আর কি। এটা আমি ওর কাছ থেকে পরে শুনেছি। মানে সৃষ্টি প্রদত্ত কিছু প্রতিভা আসলে কিছু মানুষের থাকে, এটা ন্যাচারাল। মন কি যে চায় বলো, এই গানটি শুনছিলাম আমরা কিছু, এই গানের সৃষ্টির পেছনে, এই গানের সৃষ্টিটা এটা একটা বিশাল কাহিনী। আমাদের এই ব্যান্ডে এটা নিয়ে অনেক ঝামেলা আমরা পড়েছিলাম। এই গানটা লিখেছিল হায়দার ভাই, এবং এই গানটা ছিল চাইম একটা ব্যান্ড ছিল। ও চাইমও কিন্তু ওই সময় আমাদেরকে প্রভাবিত করেছিল। চাইম, সোলস, মানে ব্যান্ড করার ক্ষেত্রে, মানে যে একটা ব্যান্ড করতে হবে, বন্ধুদের নিয়ে একটা করতে হবে, এরকম একটা বিষয় ছিল এরকম। এবং ওই চাইমের এই চাইমের সাথে আমাদের যখন আমরা এই রেকর্ডিংটা শেষ করি, তখন আমাদেরকে উইনিং আমাদেরকে একটা এই গানের ব্যাপারে প্রপোজ করে যে তোমরা এই গানটা আমাদের কাছ থেকে নিতে পারো। আমরা বলে এত সুন্দর একটা গান নিব না, মানে কি বলে, সাথে সাথে আমাদের আরও অন্য গান ছিল, সেটা আমরা বাদ দিয়ে এই গানটা আমরা করে ফেলি। এর পিছনে একটা অন্য উদ্দেশ্য ছিল। ঘটনা হয়েছে কি, তাদের গানটা আবার চুরি হয়ে যাচ্ছিল নাকি অন্যদিকে আবার এই গানটা, মানে তখন তো আসলে কপিরাইট সিস্টেম নেই যে এই গানটা যে এদের, এটা কোনো সিস্টেম, যে আগে বের করবে তার গান, বিষয়টা এরকম একটা ব্যাপার। তখন আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটার কোনো উদ্দেশ্য। সে আসলে তো ওই মানে ওখান থেকে আনার জন্যই মূলত আমাকে দিয়েছিল আর কি, আমাদেরকে দিয়েছিল। যখন আমরা রেকর্ডিং করি, হঠাৎ করে আমাদের কোম্পানি থেকে, আমাদেরকে অডিও কোম্পানি থেকে আমাদেরকে ফোন করেছে, বলে দেখেন ভাই আমরা কিন্তু অ্যালবাম বের করতে পারছি। বলে কেন? আমাদের এইখানে পুরা একটা মাসেলম্যান টেরোরিস্ট গ্রুপ চলে আসছে, পিস্তল নিয়ে একেবারে বসে, এই অ্যালবাম বের হবে না, বের হলে সমস্যা আছে। বলে কেন? বলে এই যে মন কি যে চায়, এই গানটা নাকি তাদের গান, আপনারা এটা বের করতেছেন। আমরা তখন উইনিংয়ে ধরছি, এই ভাই আমাদের কোন গান দিলেন, আমরা তো বিপদে পড়ে গেলাম। এখন আমাদের তার নতুন করে আবার গান করব, সেই এনার্জিও নাই, সে টাকা পয়সাও নাই, কত ঝামেলার একটা ব্যাপার। তখন ওরা কি করলো, যে মেইন যে লেখক গানটার সুর করা এবং যার কথা, উনি আর কি আমাদেরকে লিখে দেয়, হায়দার ভাই। ওনার কাছ থেকে লিখে পরে আমাদেরকে পেপার সহ আমাদেরকে যখন দেয়, তখন আমরা ওদেরকে বলি যে এটা ওদেরকে দেখাবেন, তাতেও তারা মানতে রাজি না। তখন আমরা ইউনিভার্সিটি টিএসসিতে আমরা বসি, এই চাইম এবং আমরা বসার পরে তখন ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, সত্যি কথা, যে মেজবা তোমাদের তো অনেক ভালো গান আছে, তোমরা এই গানটা করো না। আবার এদিকে উইনিং বলছে তোমাদের এটা করতেই হবে, আমাদের কাছে তোমরা নিয়েছো, করতেই হবে। তখন আমরা ওনাকে বললাম যে চাইমের টুলু ভাই ছিল, আমার মনে আছে, এখন আমরা টিএসসিতে বসেছিলাম, টুলু ভাই বললো, তা আমি বললাম যে আপনারা কি সত্যি বলছেন যে আমাদের, না তোমাদের ব্যান্ড এটা কনফার্মই করবে, এটা ক্লিক করবে, মানে সবাই শুনবে, এত ভালো গান আছে তোমাদের এই গানটা না হলো করে। তখন দেখেন আমরা এখনও বাচ্চা মানুষ, আমরা এখনও ওইভাবে সলভেন্ট না, আমাদের আর রেকর্ডিং করার মতো অবস্থা নাই, আমাদের এই মানে ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা সেভাবে পাচ্ছি না। তারপরে তারা ঠিক আছে বাদ দাও, যা হয়েছে হয়েছে। তারাও করেছিল গানটা, তারা চাইমার করেনি, কিন্তু উইনিং পরে করেছিল। উইনিং কেন করেছে সেটার একটা কাহিনী। আমরা ওখানে ব্যান্ডের এখানে লেখা ছিল যে স্পেশাল থ্যাঙ্কস টু উইনিং ফর মন কি যে চায়, এই কথাটা লেখা ছিল। ওদের আবার ছিল যে এই কথাটা আমরা কাটতে হবে, ওই যে চাইমের,
শুধু এই কথাটা কেটে দেন, তাহলে আমরা আমরা এইটা ছাড়লে অসুবিধা নাই। ও এই একটা শর্ত তারা রেখেছিল। তখন আমরা আবার ওই অ্যালবাম থেকে ওইটা কেটে দিয়েছিলাম যে ওই এখন সেই কারণে উইনিং বলছেন আমাদের গান আমরা ফেরত নিয়ে যাব, ফেরত নিয়ে যাব, যেহেতু আমাদেরকে দিয়ে দিয়েছে, ওইটা ফেরতের বিষয় না। তা আমরা আর কিছু বলি না, ওরা আবার এই গানটা করেছিল, উইনিংও গানটা করেছিল আর কি। পরে তো দেখলাম যে হায়দার ভাই সেও যখন আবার গান শুরু করলো, হায়দার ভাই তো আগে গান টান করতো না, উনি যখন পরে আবার করতো তখন উনি আবার করতো, যেহেতু ওনার লেখা ওনার সুর। উনি টেলিভিশন শোতেও এই গানটা করেন, আমার সঙ্গে উনি বসেছিলেন, এই 2 লাইন আমাদেরকে শুনিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ফাইনালি আমাদের এই জনপ্রিয় হয়েছিল আমাদের কাছ থেকে, আমরাই প্রথম শ্রোতারা শুনেছিল আপনাদের কাছ থেকে, ম্যাসিভ পিপলের কাছে পৌঁছানো। অনেক ইন্টারেস্টিং গল্প আছে সেই সময় এবং এই ব্যান্ড নিয়ে। আরও যে গানগুলো জনপ্রিয় হয়েছে, মানে 12টা গানের কথাই যদি বলি মেজবা ভাই, কোনটা কোনটা নিয়ে আপনাদের ভাবনাই ছিল যে এই গানগুলো শ্রোতারা শুনবেই? হ্যাঁ, তার মধ্যে ছিল যেটা ওই যে শ্রাবণের মেঘ, বৃষ্টি প্রদীপ, মন কি যে চায় ছিল। সত্যি কথা, মন কি যে আমাদের গানটা খুব ভালো লাগতো, এটা খুব মজা করতাম গানটা নিয়ে। একটা দোল ছিল গানের মধ্যে, একটা রিদম ছিল। আর ভালোবাসার তানপুরা একটা এই গান ছিল, ওই গানটা আমাদের খুব ছিল এবং সেটা হয়েছিল। তারপরে তুমি পৃথিবীতে একটা ছিল, হাল জামানার রাজনীতি, ওটা একটা ওই সময়কার একটা সমসাময়িক প্রেক্ষাপট, মানে দেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপরে গানটা করা ছিল এবং ওটাও যথেষ্ট হিট হয়েছিল। আমাদের মোটামুটি ছিল, মোটামুটি কম বেশি সব গানগুলোই হিট হয়েছিল। জীবন মাঝি বইটা হাতে একটা ফোক গান ছিল, সেটাও খুব জনপ্রিয় হয়েছিল। কিছু কথা কিছু গান আছে একটা ছিল, সবগুলো গানই ওভারঅল মানুষ শুনেছে। একটা অ্যালবাম যখন একটা ব্যান্ডের আসলে এত বেশি ম্যাসিভ পিপলের কাছে পৌঁছায় বা জনপ্রিয় হয়ে যায়, তখন তো একটু সময় নিতে হয়, কারণ বিভিন্ন জায়গায় শো অ্যাটেন্ড করা, মানুষজন চায় আপনাদের গান সামনে থেকে শুনতে। কতটুকু গ্যাপ নিতে হয়েছিল পরবর্তী অ্যালবামের জন্য? বেশি গ্যাপ দেয়নি, মানে 2 বছর গ্যাপ ছিল আর কি। 92-তে আমাদের সেকেন্ড অ্যালবাম বেরোছিল, ওখানেও কিছু ভালো গান ছিল, কিন্তু আমরা প্রথমটাকে বিট করতে পারি না। সত্যি কথা, ওইটা মানুষের মধ্যে এত মনের মধ্যে চলে গেছে। পরের গানগুলো ভালো ভালো গান ছিল, কিন্তু ওইটাকে সেভাবে এখন আমরা যে কোথাও যদি শো করি, মানে আমরা ওই পুরনো গানগুলোই বেশি গেতে হয়, মানে ফার্স্ট অ্যালবামের গানই বেশি গেতে হয়। সবাই শুনতে চায় সেই গানগুলো, এই গানগুলো শুনতে, ওগুলো মানে কি বলবো, ওগুলো মাইলস্টোন হয়ে আছে আর কি, বিষয়টা এরকম। একদম। সেকেন্ড অ্যালবাম নিয়েও আসলে নিশ্চয়ই অনেক গল্প আছে, সেগুলো শুনতে চাই, কিন্তু তার আগে ভাইয়া একটু গান শুনবো, 2 লাইন 4 লাইন। আচ্ছা, আমি এখন যে গানটা করি এটা একটা নতুন গান আর কি। হ্যাঁ, এই গানটা আমি মানে রিলিজ হয়েছে না, রিলিজ হয়নি এখনো, মানে কম্পোজ হচ্ছে গানটা আমি করি হলো আমার বেটার হাফ আর কি। মানে আমার মিসেস সে বললো যে আপনি তো আমাকে আপনি করে ডাকে। ওর সাথে আমার মানে যেটা বলে 12 বছরের রিলেশন ছিল, তারপর আমরা বিয়ে করি আর কি। কিন্তু তখন তুমি বলতো, কিন্তু পরবর্তী কিভাবে আপনি তো চলে গেছে আর কি আমার সাথে। এখন আপনি করে বলে আমাকে, এবং সে আমাকে বলল যে আপনি এত শো করছেন যেগুলো সাধারণত ইসের শো হয়, কি বলে গেট টুগেদার, রিইউনিয়ন, মানে সেই মানে কি বলে স্কুলের যে রিইউনিয়নগুলো হয় না পুরনো, সেই স্কুল কলেজের যে আপনি ওর উপর একটা গান কেন করেন না? কারণ অনেক সময় ওরা বলে যে ওই দৃষ্টিপ্রদীপ বা শ্রাবণের মেঘ এই গানের মধ্যে ওদের একটা ওই ব্যাচের কথা বলে ওইটাকে ওরা বলতে চায়, ওরা নিজেরা অনেক সময় করে যে আমাদের কথা একটু বলেন, এই কথার মধ্যে আমরা একটু লিখেছি, একটু আমাদের এত সালের আমরা ব্যাচ, আজকে আমরা এক হয়েছি সবাই। তো ওখান থেকে না আমার মাথায় যখন প্ল্যান ও যখন বললো, তখন আমি তখনই আর কি বসে যাই আর কি, বসে একটা গান করে ফেলি। এখন কম্পোজিশনে আমরা করছি, তো এটা আমি একটু ট্রাই করি আর কি। হ্যাঁ হ্যাঁ, গানটা নতুন গান শোনার আসলে আনন্দটাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে। জীবনের নানা ব্যস্ততায় সময়গুলো হারিয়ে যায়, ফেলে আসা সেই দিনগুলো কেন বারবার ফিরে তাকায়। চলো খুঁজে নেই আবার সেদিন অনুভবে বন্ধু, আবার কবে দেখা হবে বন্ধু, আবার কবে দেখা হবে।
ছোটবেলাতে ঘুড়ির সাথে পাখির মতো ভেসে বেড়াতে পথ ভুলে চলে গেছি বহু দূরে। ফেলে আসা সে সময় কোনো কিছুর বিনিময়, যদি পারো দিনগুলি ফিরিয়ে দেবে, বিনিময়ে যত চাও তুমি নেবে। বন্ধু আবার কবে দেখা হবে, বন্ধু আবার কবে দেখা হবে। চমৎকার। ব্রেক থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এসে আরো গল্প করব। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। দর্শক আরো একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ গানে গল্পে যিনি আমাদেরকে মাতিয়ে রেখেছেন আমাদের সকলের ভীষণ ভালোবাসার একটি ব্যান্ড ডিফারেন্ট টাচ, তার ভোকাল মিসবা রহমান। ভাইয়া আরো একবার স্বাগত। গল্প করছিলাম আমরা এবং বিরতির আগে একটা চমৎকার গান শুনলাম এবং সেটা আনরিলিজড ট্র্যাক। এটা কি ডিফারেন্ট টাচের ব্যানারেই আসছে? হ্যাঁ, আসবে। এটা কি অ্যালবাম নাকি সলো একটা সিঙ্গেল গান আসছে? আমি এখন তো আসলে অ্যালবামের সেই ট্রেন্ডটা নেই, তখন ওই করলে ওইভাবেই করব, মানে সিঙ্গেল ট্র্যাক করব আর কি। হ্যাঁ। এবং ভাইয়া এখন তো আসলে একটা গান রিলিজের ক্ষেত্রে একটা মিউজিক ভিডিও খুব প্রয়োজন হয়, এই গানটার ক্ষেত্রে কি সেটাও করা? হ্যাঁ, করার তো খুব ইচ্ছা আছে, করার ইচ্ছা আছে, দেখা যাক, করার ইচ্ছা আছে। বাহ, চমৎকার। তার মানে একটা বিরতি ভেঙে ইচ্ছা না করব, আমার মানে ইচ্ছে ঠিক বলা ঠিক হবে না, মানে করব, কারণ এটা একটু ভিজুয়ালাইজ না করলে জিনিসটা মানুষকে ওইভাবে বোঝানো যাবে না আর কি। একদম। আমরা ডিফারেন্ট টাচের দ্বিতীয় অ্যালবাম নিয়ে কথা বলছিলাম। প্রথম অ্যালবামে তো 12টি গান ছিল, দ্বিতীয় অ্যালবামও কি 12টি করে গান ছিল? ছিল, মানে 10টা ছিল মনে হয়, 10টা ছিল। আচ্ছা ভাইয়া, তখন তো নিশ্চয়ই পুরো বছর জুড়ে অনেক গান করা হতো, নিজে যেহেতু লিখতেন, আরও আপনার যারা আসলে টিম মেম্বার ছিলেন, গান লেখা হতো, সুর করা হতো, কিন্তু যে রেকর্ডিং এর সময় একটা অ্যালবামে 10টা গান স্থান দেওয়া বা 12টা গান, এটা বাছাই করাটা একটু ডিফিকাল্ট ছিল কিনা? না, ডিফিকাল্ট, আমরা সবাই হয়তো বসতাম, আমরা যে আমরা হয়তো গান আরও বেশি করেছিলাম, সেখান থেকে আমরা হয়তো বুঝলাম যে না, এটা লেস ইম্পর্টেন্ট, তো ওটাকে আমরা হয়তো বাদ দিয়ে দিতাম আর কি। যেটা বেশি ভালো লাগছে সব কিছু মিলিয়ে একটা গান, সত্যি কথা আপনাকে বলি, যে গান শুধু সুন্দর সুর এবং সুন্দর কথা হলেই কিন্তু গানটা ভালো হয় না। অনেক সময় অনেক ভালো গান কিন্তু অনেক সময় ডার্কে চলে যায়, কি কারণে? সুন্দর কম্পোজিশনটা যদি না হয়, মানে আমাদের যে মিউজিক যে কম্পোজিশনটা আর কি, ওইটা যদি সুন্দর না হয়, অনেক সময় এরকম আমাদের হয়েছে, অনেক ভালো গান কিন্তু দেখি যে ভালো লাগছে না। কেন হচ্ছে না? আমাদের কোথায় যেন এটা মানে কমতি মানে দেখি আর কি। তো বিষয়গুলো হলো ওই যে ওই কম্পোজিশনটা কোথায় কোনটা দিতে হবে, সেগুলো ঠিক মতো যদি হয়, তখন একটা গান তখন মানে সুন্দর হয়ে ওঠে আর কি। এই যে যখন আমাদের অনেকগুলো গান আছে, দৃষ্টি প্রদীপ, শ্রাবণের মেঘ, এগুলো কিন্তু কম্পোজিশনগুলো সেরকম হয়েছিল, দুর্দান্ত কম্পোজিশন হয়েছিল। নিঃসন্দেহে। মেজো ভাই যখন শুরু করেছিলেন ডিফারেন্ট টাচ, তখন তো আসলে বুঝতে না বুঝতে অ্যালবাম করা এবং সেটি জনপ্রিয়তা পেয়ে যাওয়া, খুব একটা শুরুতে নিশ্চয়ই স্ট্রাগল করতে হয়নি, কিন্তু একটা সময় এসে তো ডিফারেন্ট টাচ ফিল করেছে যে একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে। সেটা হয় না যে জনপ্রিয়তা অনেক ছিল, কিন্তু তারপরে যখন অনেক ব্যান্ড একসঙ্গে অনেক গান রিলিজ করছে বা কখনো না কখনো আসলে হোঁচট খেয়েছে ব্যান্ড, সেই সময়টার কথা যদি জানতে চাই, কোন সময়টার কথা বলবেন? আমরা সেইভাবে ওরকম হোঁচট খাইনি, সত্যি কথা। যদি করেছি সেটা আমাদের নিজেদের একটা মানে কি বলে, মানে উদাসীনতা থেকে, মানে আমার মধ্যে ওইরকম একটা কাজ করতো। আমি তো আসলে অন্য ইসের মধ্যে ছিলাম, অন্য ট্র্যাকে ছিলাম, সেখান থেকে আমি হঠাৎ করে মিউজিকে চলে আসি। তো ওইটাও আমার মনে হলো যে এটা যে আসলাম, দেখলাম, জয় করলাম, চলে গেলাম, মন জয় করলাম, আবার দেখি অন্য, এরকম একটা আমার মধ্যে কাজ করতো। মানে প্রথমে তো খেলাধুলায় ছিলাম, মানে পাগল ছিলাম খেলাধুলা। এবং আপনি ফুটবল খেলতেন, আমি সেই গল্প জানতে চাই। আমি বাংলাদেশের মানে দুটো পরিচিত নাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব তখনকার যুগে আর কি, আবাহনী, আমি একটা জয়েন করেছিলাম, ক্যাম্পে জয়েন করেছিলাম, মোহামেডানে জয়েন করেছিলাম। আমার এক বড় ভাই কামাল ভাই, উনি মোহামেডান ক্লাবের
লাইফ টাইম মেম্বার ছিল, উনি আমাকে ওখানে সবার সাথে পরিচয় করে দেয়। কিন্তু আব্বা, তখন আমি জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আর কি, আব্বা খুব ক্ষেপে গেল, আমাকে আবার নিয়ে গেল ওখান থেকে। তা ওটা আমার সব স্বপ্ন শেষ। এবং সে খুবই মানে পড়াশোনা করবো আগে, সোজা কথা, হিসাবের মধ্যে যাওয়া যাবে না, তুমি ম্যাট্রিক শেষ করে তুমি যদি এখন খেলাধুলা নিয়ে থাকো, তা এটা আসলে হয়ও না। আমরা থাকতাম খুলনায়, কিন্তু এখানে এটা আসলে আমি হয়তো জাস্ট ম্যাট্রিক থেকে হয়তো কলেজে উঠবো, আমি কতটুকুই বা আমার বয়স। ঢাকায় থাকাটা পার্মানেন্টলি এটা অসম্ভব ছিল, সমস্যা ছিল না আমার ক্যাম্পে থাকতাম, মডার্ন ক্লাবে তো আলাদা আছে ওদের, কিন্তু সেক্ষেত্রে পড়াশোনাটা তো কন্টিনিউ করা কঠিন হয়ে যেত। সেটাও করার ইচ্ছা ছিল। আমার বড় বোন ছিল, আবার আমার ঢাকায় ছিল, বড় বোন ছিল, তারই একটা ইপে আর কি, মানে কিছু আর কি ওইটা সুযোগ নিচ্ছিলাম, কিন্তু সেটা আর হয়নি। যখন এই একটা সময় লম্বা গ্যাপ থাকে, তো ম্যাট্রিকের পরে একটা গ্যাপ থাকে না পরীক্ষার রেজাল্টের জন্য, তখন আর কি এর ভিতরে কে যেন আমার একটা বন্ধু, ও দেখি গিটার শেখে আর কি, তো গিটার শেখে, তখন আমি ওই আমার একদিন বলে যাবি আমার সাথে, আমি গিটার শিখতাম, তাই নাকি, নতুন একটা জিনিস, চল তো দেখি বিষয়টাই। তারপর ওর সাথে যে আমার খুব ভালো লাগে বিষয়টা, তখন আমি বললাম আমি একটা গিটার কিনবো। তখন আমি এসে ঢাকায় এসে আমার বড় বোনকে, দুলাভাইকে বলি, দুলাভাইকে, বা ওনার নাম বাবলু, আমরা দুলাভাই বলি না, আমি বাবলু ভাই ডাকি আর কি, যে বাবলু ভাই আমাকে একটা গিটার কিনে দিতে হবে। তখন বলে তোমার আব্বা তো এগুলো পছন্দ করে না, তো মহা মুশকিল। তারপরে আমাকে দিল কিনে, এই এলিফ্যান্ট রোড থেকে কিনে দিল। আমি ওটা নিয়ে খুলনাতে যাই, খুলনাতে যেয়ে আমি ওই 3 তলা মানে ছাদের উপরে, মানে ওখানে একটা এই চিলেকোঠা যেটা বলে আর কি, মানে সিঁড়ির যে চিলেকোঠা, ওখানে রাখতাম গিটারটা, কারণ আব্বা আমি জানি ওটা উনি পছন্দ করবে না। একদিন আমি ওই আব্বার যখন বাইরে যেত, আমি তখন বসে একটু করতাম, গান টান চেষ্টা করতাম আর কি, জাস্ট ফট টট কীভাবে ধরে টরে এইসব করতাম। একদিন হঠাৎ আব্বা চলে আসে আর কি, দেখে ফেললেন। আমি চলে আসছি দেখে, ওই হয়তো বা আমরা ওই কলিং বেল দেওয়ার সময় টের পেয়েছি, তা আমি তাড়াতাড়ি নিয়ে ভাবলাম যে ছাদে চলে যাই আব্বা আসার আগেই, কারণ আমাদের নিচে একটা গ্রিল আছে আর কি, মানে 2.5 তলা একটা গ্রিল, নাকি 2 তলা একটা গ্রিল আছে, মানে 3 তলাটা আটকানো থাকে আর কি। তা আব্বা উঠতে উঠতে সময় লাগবে, আমি এই ভিতরে ছাদে চলে যাবো, এরকম একটা প্ল্যান করছিলাম আর কি। কিন্তু আমি দরজা খুলে দেখি আব্বা, এটা কি, এটা দেখে এটা কি, আমি এটা গিটার, তা তোমার এখানে কেন, তোমার সাথে কেন? আমি যে আমার না সব বলছি, আমি যে আমার এক বন্ধু রেখে গেছে, ও আবার নিয়ে যাবে আর কি, ও নিয়ে যাবে। তখন বলে যে আর যেন আমি না দেখি জিনিসটা, বাবার কড়া শাসন, গিটার বাজানো যাবে না। এখন ওই তার একটা ছিল, পরে এটা সে আমি শুনেছি আর কি, মানে যখন আমি এই আমার আব্বা তো টের পায়নি, আমি যখন এই মিউজিক করে একটু মোটামুটি পরিচিত, তখন আম্মাকে জিজ্ঞেস করে ওনাকে এরকম মিউজিক টিউজিক করে, গান টান করে? তারপর বলে যে হ্যাঁ একটু করে টরে, আমিও শুনছি, আম্মাও তাই বলছে আর কি। তা একদিন আমাদের প্যারালাল টেলিফোনে, মানে আব্বার কর্মস্থল এবং আমাদের সেখানে একটা টেলিফোন ছিল আর কি, তখন ফোন আসছে, আমি কথা বলছি মানে একটা শো এর ব্যাপারে। আচ্ছা, তখন বলছে যে এরকম আমাদের ঢাকায় শো আছে। তখন আমি ওদেরকে বলছি যে হ্যাঁ আমাদের রেমুনারেশন এত দিতে হবে, তারপরে বলছি যে আমাকে প্লেনের টিকিট করে দিতে হবে, টিকিট দিতে হবে আসা যাওয়া, যেহেতু আমি এখন খুলনায় আছি। তখন আব্বা আবার ওখান থেকে শুনছে যে ছেলে রেমুনারেশন নিয়ে কথা বলছে, প্লেনের টিকিট কেটে দিতে হবে, তখন উনি সিরিয়াসলি নিলেন যে বোধহয় এটা সিরিয়াস কিছু। হ্যাঁ, তখন বললো যে, তখন আবার বলছে যে এই মিউজিক ফিজিক করে, আমি তো শুনি এগুলো ভালো না, এরা বোধহয় এই যে তার মধ্যে একটা কাজ করতো, এই যারা মিউজিক করে তারা বিভিন্ন অ্যাডিকশানে মানে জড়িয়ে পড়ে, এরকম একটা তার মধ্যে কাজ করতো আর কি। ধারণাটা একদম অমূলক ছিল না, কেন বলবো, আমাদের মধ্যে কিন্তু এরকম প্রচুর ছিল আর কি, সত্যি কথা। ওই সময় তখন সে বলতো যে তো আমি তো ভুল করলাম, তো খেলাধুলাটাই ভালো ছিল, সে বলতেছে খেলাধুলাটাই ভালো ছিল, তখন বলছে আর কি। কিন্তু তখন তো আমি আসলে ট্র্যাক চেঞ্জ করে চলে আসছি, আমার খুব আফসোস হয়, আমার খুব ইচ্ছা ছিল জীবনে, আমি যেহেতু প্লেয়ার হতে পারিনি, আমি আমার ছেলেদেরকে প্লেয়ার করবো আর কি, এটা আমার খুব মানে আমার বহুদিনের ইচ্ছা ছিল এটা, কিন্তু আমি ওখানে একটা ভুল করে ফেলছি, মানে চালে ভুল করে ফেলছি আর কি, মানে যার কারণে সেটাও আর হয়নি আর কি। ওরা কি এখন গান করছে বা গান করে? গান করছে না, আমার ওই বড় ছেলেটা, ও এখন ইয়েতে আছে, আর্মিতে আছে আর কি, ও বিএমএতে আছে, ওর মানে অফিসার হিসাবে ও জয়েন করেছে আর কি, মানে এখনও বিএমএতে মানে
পিরিয়ড মানে চলছে আর কি। আর ছোটটা ইন্টারমিডিয়েট, এই যে এখন চলছে ইন্টারমিডিয়েট, ওইটা আর কি ও আর কি ওখানে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাক এরপরে হলে। এখন ওই আমাদের তো শুরু হয়ে যায় কোথায় যাবে না যাবে। বড় ছেলেটা অবশ্য ওই চিন্তা করে, বড় ছেলেটা খুব সুন্দর গান করে, খুব সুন্দর গান করতো, কিন্তু আমার মিসেস বলতো যে ওকে একটু গান টান শিখাই বা শিখাও তুমি, মানে আপনি বলে আমাকে যে ওকে গান টান শিখান। তা আমি বললাম যে না, আমি এই জগতে তো আমি আসছি, এই জগতে ওদের বোঝার দরকার নেই, ওরা খেলাধুলা করুক। কিন্তু খেলাধুলাটা হয়েছে কি, আমি ওদেরকে প্রথমে বলতাম যে তোমরা পড়াশোনা আগে করো। আমি যখন ওই যে আফটার ইন্টারমিডিয়েট, তখন আমি গানের জগতে আসছি। তা আমার ধারণা ওর বিচার আর একটু বড় হোক তারপরে খেলাধুলায় দিব, কিন্তু আসলে ছোটবেলা থেকে দিতে হয়, সব কিছু ছোটবেলা দিতে হয়। মানে আমরা আসলে বুঝি এগুলো, কিন্তু সব ছোটবেলা থেকেই। অন্য দেশে এই যে মেসি কথা বলছি আমি, মানে ইটালির সাপোর্টার প্রথম থেকে। আমি কিন্তু ইউরোপের অনেক টিমের সাপোর্টার ছিলাম, কিন্তু মেসি অ্যাকচুয়ালি চেঞ্জ মাই মাইন্ড। মানে আমাকে ও বাধ্য করছে তার খেলা দেখতে, মানে এত সুন্দর খেলে। মানে আমি এই জন্য আর কি মেসির ভীষণ ভক্ত। আমি আর্জেন্টিনার সাপোর্টার না, কিন্তু মেসির সাপোর্টার আর কি। মেসি মানে আমি এক কথায় মানে এরকম আনবিলিভেবল প্লেয়ার আমি দেখিনি, কারণ আমি ফুটবলটা আমি খুব ভালো বুঝি। তাই জন্য আমার ইচ্ছা ছিল আমার ছেলেদেরকে আমি ফুটবলার করব, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে ফুটবলটা আবার একটু খুব একটা ওইভাবে ওর কোনো ইন্টারন্যাশনাল নেই আর কি, মানে যেটা বলে ইমেজ নেই, যেটা ক্রিকেটে আছে। কিন্তু আমার পছন্দ ফুটবলটা। এই যে এখন দেখছি এখন কিন্তু তার মানে সেই আফসোসটা একটু রয়ে গেল মেজো ভাই। আমরা আফসোসের কথা না শুনে একটু গান শুনে ফেলি। গান না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আমি এখন এই শেষ গান করি নাকি? না, শেষ গান আমরা আরো একটা গান শুনবো। ও তাই? শুনে ফেলি একটা এখন। এই গানটা আমি সবসময় করি, পরিচিত গান। এই গানটা ওই পরে দ্বিতীয় অ্যালবামের গান, সেকেন্ড অ্যালবামের গান না, সেকেন্ড না, এটা থার্ড অ্যালবামও না, পরে। এই গানটা কিন্তু মাচ পিপল বলা যায় নিয়েছে গানটা, মানে সবাই খুব পছন্দ করে গানটা। এই গানটা সবসময় করি, এবং এই গানটা হলো আমার বাবাকে নিয়ে করা, বাবাকে চিন্তা করে। যদিও গানটা লিখেছে আমার সিনিয়র ফ্রেন্ড লিখন ভাই, মানে ওনার শুরুটা ওনার, তারপরে আমি এর সাথে কিছু নিজের মতো করে গানটা এই অবয়ব দেয় আর কি। বাবা বলতো বড় হয়ে নে খোকা, তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়ায়, দুজনে মিলে বনমরগের চড়ুই ভাতি। রাত্রি হলে আমরা দুজন ওই তারাদের সাথী। বাবা বলতো বড় হয়ে আজ ভুলেছি তোমার সেই স্বপ্ন দেখা, অনুভূতি জীবন বয়ে তাই চলেছি একা। মেনে নিয়েছি এই জীবনের মেকি ধাসটা, মেনে নিয়েছি সকাল হলেই 10টা 5টা, মেনে নিয়েছি আমি যত কান্না, মেনেছি যত আশা ঝড় বন্যা। এখন বাবা তুমি যে কোথায়, নীল আকাশের ওই সীমায়, পাখি ডাকা ঘুম ভাঙা ভোরেরই হাওয়ায়। বাবা তুমি যে কোথায়, দূর আকাশের ওই তারায়, হয়তো আছো ফিরে যাওয়া পাখির ডানায়। মির্জা ভাই বাবাকে চিন্তা করে গানটি করেছেন। বাবাকে কি গানটা শোনানো হয়েছে? বাবা কি ছিলেন তখন? ছিল না, এবং ছিল না বলেই তো এখন উনি কোথায়। উনি তো এই আমাকে গানের কথার সাথে ওইভাবে মিলে যায় যে তুমি বলতো যে একদিন বড় হবা, কিন্তু এটা হলো কীরকম,
মানে আমাকে বিষয়টাকে রিপ্রেজেন্ট করা না, করাটা হলো যারা আর কি মানে অসফল, মানে যারা মানে আনসাকসেসফুল পার্সন যারা আর কি। সবার বাবাই কিন্তু তার বাচ্চাদেরকে বলে তুমি একদিন অনেক বড় হবা, এবং সিম্বলিক অর্থে ওই পাহাড়ের চূড়ায়, মানে সিম্বলিক অর্থে মানে অনেক বড় হবা, ওই পাহাড়ের চূড়ায় উঠবা, তুমি অনেক উপরে উঠবা। কিন্তু আজকে কিন্তু তুমি নেই এবং আমিও কিন্তু সেই অবস্থায় নেই, মানে এইটাই আর কি। এখন তুমি কোথায়, বাবাকে জাস্ট স্মরণ করা। কিন্তু যারা মানে এটা মাচ পিপলের একটা গান এবং সবাই পছন্দ করেছে গানটা পছন্দ করেছে। এই মুহূর্তে যদি জানতে চাই ডিফারেন্ট টাচের কার্যক্রম এখন কতটা চলছে বা নতুন কি ভাবনা চিন্তা আছে? একদম সত্যি কথা বলি, মানে মানে অনেক সময় বলতাম যে আমরা নতুন অ্যালবামে করছি, সেটা করছি, মানে কার্যক্রম সেভাবে কিছু চলছে না। আমরা নতুন নতুন গান করলে এখন সিঙ্গেল ট্র্যাকে যেটা বের করার যেটা ওইরকমভাবে ওইটাই প্ল্যান আর কি। মানে অ্যালবাম যেটা আগের যে একটা ছিল যে 10টা-12টা গান করে আমরা একটা অ্যালবামের যেটা প্রকাশনা উৎসব করব, একটা লঞ্চিং প্রোগ্রাম করব, এরকম একটা ইয়েটা নাই। এখন নতুন নতুন গান আসে, আমরা ওই নতুন নতুন ওই বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা ইয়ে করি, মানে যেটাকে বলে লঞ্চ করি বা আমরা পারফর্ম করি, এটাই। আচ্ছা, এখন তার মানে সিঙ্গেল ট্র্যাক হয়তো শ্রোতারা পাবে। সর্বশেষ গান কবে রিলিজ হয়েছিল ডিফারেন্ট টাচের? সর্বশেষ 97-এ। এরপরে আর একটা গানও রিলিজ এরপরে হয়নি। এরপরে একটা হয়েছিল, মানে আমি একটা সোলো অ্যালবাম করেছিলাম, এটা ডিফারেন্ট টাচের বাইরে গিয়ে। হ্যাঁ, ডিফারেন্ট বাইরে গিয়ে। এবং এই যে বাবা গানটা কিন্তু ওইটার মধ্যে ছিল, কিন্তু এখন আমি এই গানগুলো আমার ব্যান্ডের সাথেই করি আর কি। তখন এটা হয়েছিল অ্যালবামটা অনেক পরে হয়েছিল, বেশি দিন আগে হয়নি, মানে মনে হয় 15-15তে করেছিলাম লাস্ট, 15 অথবা তার পরে, সরি না আরও পরে, 15 না 18 হতে পারে আর কি। 97-এ ভাইয়া শেষ গান করেছে ডিফারেন্ট টাচ। এই যে সেই সময় তো জনপ্রিয়তার তুঙ্গে ছিল একটা ব্যান্ড, ঠিক তারপর আসলে কেন কার্যক্রমগুলো অফ হয়ে গেল? আপনি একটা বলছিলেন যে অন্য ট্র্যাকে চলে যাওয়া, ব্যস্ত হয়ে যাওয়া, কিন্তু তবুও একটা জনপ্রিয়তা যখন থাকে একটা ব্যান্ডের, চাহিদা যখন থাকে, তখন তো কাজও আসতে থাকার কথা ছিল। মানে ঠিক কি ওখানে কাজ করেছিল যে কারণে একেবারে হারিয়ে গেল সেই সময়টাতে, বা নতুন কোনো গান করা হলো না, কার্যক্রম বন্ধ হয়ে গেল? না, ওইটা হয়েছিল আরেকটা কারণ, সেটা হলো আমার আব্বা যখন এক্সপায়ার করলেন আর কি। আমার আব্বার বিজনেস ছিল খুলনাতে, এবং রিনাউন বিজনেসম্যান ছিল আমার আব্বা খুলনার। তখন আমি ছিলাম বড় ছেলে, তখন আমাকে বাধ্য হয়েছিল মানে খুলনায় ফিরে যেতে আর কি, মানে আব্বার বিজনেসকে আমি যেভাবে হোক ওটাকে মানে অ্যাকোমোডেট করা আর কি। খুব ভালো পারিনি সেটা, কারণ আমি তো আসলে বিজনেসম্যান ছিলাম না। মানে আমরা এই প্রতিটা ভাই বোনই, মানে ভাই বোন বলতে বিশেষ করে ভাইগুলো, এগুলো ওই আব্বা একাই বিজনেস করেছেন আর কি, তার অনেক বিজনেস ছিল, এবং আমরা সেগুলোর মধ্যে না, আমি এই জগতে যাওয়ার কারণে আমার অন্য ভাইয়েরা ওরাও ওই কালচারাল একটা এটা ওদের মধ্যে কাজ করতো, এই বিষয়টা ওরাও মানে আব্বা চাইলেও ওরা বিজনেসে সেইভাবে ইনভলভ হয়নি, মনোযোগী হতে পারেনি। আচ্ছা, তার মানে সবকিছু মিলে সেই সময়টা স্টপ রাখতে হয়েছে। এবং অনেকদিন আমি ওখানে আমি বিজনেসটাকে আমাকে করতে হয়েছে। পরে আমি একটুখানি স্থিতিশীল হওয়ার পরে আমি আবার কামব্যাক করি, সোলো অ্যালবামটি করেছেন। আর আপনারা তো এটা সবাই বুঝতে পারেন যে আমাদের বাংলাদেশটা আসলে সবকিছু কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আমাদের এই ক্যাপিটাল সিটি কেন্দ্রিক আর কি, অন্য কোথাও সেভাবে হয় না। আপনি যখনই চলে যাবেন কোথাও, মফস্বলে চলে যাবেন, আপনার অ্যাক্টিভিটিসটা বন্ধ হয়ে যাবে, একদম ছিটকে যাওয়ার মতো একটা ব্যাপার। মেজবা ভাই, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। তরুণ যারা এই মুহূর্তে গান গাইছে তাদের জন্য যদি কিছু বলতে চান। মানে আমার ইয়েটা যেরকম, মানে আমি তো বললাম না, আমি তো সেভাবে স্ট্রাগল করিনি, এবং স্ট্রাগল করে আসলে কিন্তু আরও বেশি ভালো হয়। বিষয়টা এইটাই, যদি একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে বা যে কোনো কিছুতেই, এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো থাকে, আমার প্রাতিষ্ঠানিকই ছিল না। আমি কি বলে গড গিফটেড বিষয়টা ছিল। আমি সবাই বলতো যে গলাটা ভালো, একটু গিটার শিখেছিলাম, কিন্তু প্রাতিষ্ঠানিক যে একাডেমিক্যাল যে ওইটা আমার মধ্যে ছিল না, আমার কেউ কোনো সার্চ ছিল না। একদম। মেজো ভাই, শেষ করতে হচ্ছে, গান তো একটা শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে যে গানটি শোনাচ্ছিলেন নতুন গান, সেটি কবে রিলিজ হচ্ছে একটু জানতে চাই।
এটা একদম খুব দ্রুত করে ফেলবো, দেরি করবো না। আচ্ছা, শ্রোতারা কিন্তু এই অনুষ্ঠান দেখার পরে ভীষণ অপেক্ষায় থাকবে, তো আমিও চাইবো খুব দ্রুত গানটি রিলিজ হয়ে যাক। অনেক ধন্যবাদ ভাই, এবং শেষ গানটি শুনবো শ্রাবণের মেঘগুলো। এই গানটা হলে আমি খুব খুশি হব, আমার ভীষণ পছন্দের গান। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। ভাইয়া কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানা চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়।